হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা একটু কষ্ট করে সাবস্ক্রাইব করবেন। এখন চলুন বেশি কথা না বাড়িয়ে গল্পে ফেরা যাক। শান্তিনিকেতনের প্রাচীন উঠানে আজ অন্যরকম জনারণ্য। রাব্বি আহমেদের সংসার এসে ভিড় জমিয়েছে এই পুরনো বাড়ির পক্ষ জুড়ে। চাকরির সূত্রে যাদের স্থায়ী ঠিকানা ঢাকার কংক্রিটে, তারা আজ কয়েক দিনের অবকাশে ফিরে এসেছেন নিজ শিকড়ে। পারিবারিক ব্যবসার প্রতি রাব্বি আহমেদের কোনোদিন কোনো আকর্ষণ ছিল না। সে ভার তার দুই জ্যেষ্ঠ ভ্রাতাই সামলে রেখেছে। তিনি নিজে ঢাকার এক নামী প্রতিষ্ঠানে ম্যানেজার হিসেবে দায়িত্বরত আছেন। মাহিদের আগমনের সংবাদেই এই সমবেত প্রত্যাবর্তন। অনেকদিন পর আসা, তাই এবারের থাকার মেয়াদও দীর্ঘ। একই রক্তের উত্তরাধিকারী হয়েও দূরত্ব তাদের সম্পর্ককে নিকট আত্মীয়দের আবরণে ঢেকে দিয়েছে। তবুও স্নেহের বন্ধনটুকু এখনো অক্ষত, কোথাও কোনো ফাটল নেই। রাব্বি আহমেদের সহধর্মিণী সুইটি বেগম, তাদের ঘরে এক কন্যা, দুই পুত্র। জ্যেষ্ঠ পুত্র আহিল আহমেদ অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। কন্যা আদিবা আহমেদ ইন্টারমিডিয়েটের গণ্ডি পেরিয়ে এখন বিশ্ববিদ্যালয়ে প্রবেশদ্বারের জন্য প্রস্তুতি নীরব যুদ্ধ লড়ছে। আর সর্বকনিষ্ঠ আরজ আহমেদ চতুর্থ শ্রেণীর ছাত্র। আহমেদ বংশের আদরের শেষ প্রান্তিক। আরজ যেমন চঞ্চল তেমন অদ্ভুত রকম পরিণত। তাদের আগমনে শান্তিনিকেতন হঠাৎ করেই কোলাহলে ফেটে পড়েছে। ফাঁকা বারান্দায় স্তব্ধ ঘরগুলো প্রাণ ভরে উঠেছে। বাড়িটা এখন আর শূন্য মনে হচ্ছে না, বরং মনে হচ্ছে বহুদিন পর সে নিজের আসল রূপে ফিরে এসেছে। সোফার এক প্রান্তে শরীর এলিয়ে দিয়ে মোবাইলের পর্দায় ডুবেছিল শ্রেয়া। পর্দার আলোয় তার মুখে নিভৃতে ছায়া ফেলেছে। ঠিক তখনই পাশ ঘেঁষে অতিক্রম করতেই উদ্যত হলো আহিল। তাকে চোখে পড়তেই শ্রেয়ার ঠোঁটের কোণে খেলে গেল অতিরিক্ত উজ্জ্বল এক হাসি। আরে আহিল ভাই, কেমন আছো? শ্রেয়ার দিকে তাকিয়ে ভ্রু জোড়া কুঁচকে নিল আহিল। কণ্ঠে কোনো উষ্ণতা নেই, একেবারেই কাঁচা রূঢ়তা। আগের মতোই হ্যান্ডসাম আছি দেখছিস না? নাকি দৃষ্টিশক্তির অবনতি হয়েছে? কানা নাকি? শেষ শব্দটা ইচ্ছে করেই টেনে টেনে ছুঁড়ে দিল সে। কথাটা কানে যেতেই শ্রেয়ার মাথার ভেতরে জমে থাকা সহিষ্ণু মুহূর্তেই ছাই হয়ে গেল। হনুমানের বাচ্চা, কখনো কি সভ্য মানুষের মতো কথা বলতে শিখবি না? সভ্য কথা আর তুই? ছ্যাঃ, আগে আয়নায় নিজের মুখখানা দেখে আয়। দেখেছি বলেই তো এত নিশ্চিন্ত। এমন রূপ দেখে নিশ্চয়ই গোপনে গোপনে ফিদা হয়ে গেছো। ওয়াক্থু, ফিদা হব তোর উপর? আল্লাহ মাফ করুক। আহিল ভাই, এবার কিন্তু সীমা ছাড়াচ্ছ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। হে আল্লাহ, এমন কদাকর শয়তান থেকে আমাকে হেফাজত করো। এই বাক্য শেষ হতেই সোফায় রাখা একটি কুশন তীব্র বেগে উড়ে এসে আছড়ে পড়ল আহিলের মুখে। এক মুহূর্ত দাঁড়ানো শ্রেয়া পায়ের শব্দ ভারী করে গটগট করে সেখান থেকে সরে গেল। ডাইনির বাচ্চা, তোর হিসাব তোলা রইল। দাঁতে দাঁত চেপে এইটুকু ছুড়ে দিল আহিল। কুশনটা সোফায় ফিরে ছুঁড়ে মারল। তারপর সামনের আগে পা ফেলে সেও উল্টো দিকে হেঁটে চলে গেল। গুনগুন স্বরে ভেতরে নিজেকে ভাসিয়ে দুলতে দুলতে নিজের কক্ষের দিকে এগুচ্ছিল মেঘ। আচমকা চলমান ছন্দ ভেঙে পায়ের গতি স্তব্ধ হয়ে গেল চোখের সামনে দাঁড়িয়ে থাকা দুটো অবয়ব দেখে। দোতলার ছাদ খোলা বারান্দায় গোলাপি চুড়িদার মোড়া এক অপরূপ রমণী মুখ ভরা হাসিতে কথা বলছে শ্রাবণের সঙ্গে। রোদের আলোয় তার মুখচ্ছবি আরো দীপ্ত হচ্ছে। আর আর কেউ নয়, তার ছোট চাচুর কন্যা আদিবা। বিস্ময়ে গভীরতা এখানেই শেষ নয়। শ্রাবণ নিজেও দাঁত বের করে হেসে কথা বলছে। দৃশ্যটা চোখে পড়তেই মেঘের ভেতরে হঠাৎ এক অচেনা ধাক্কা লাগলো। এই মানুষটাও হাসতে জানে? কখনো কি তাকে এভাবে হাসতে দেখেছে সে? স্মৃতির পাতায় খুঁজেও ঠিক কোনো দৃশ্য উদ্ধার করা গেল না। পরক্ষণেই বুকের ভেতরে চিনচিনে ব্যথার রেখা কেটে গেল। তার সঙ্গে তো এমন হাস্যোজ্জ্বল মুখে কথা বলে না কখনো, বরং কথার ফাঁকে ফাঁকে ছুড়ে দেয় নির্দয় কটাক্ষ আর অবহেলার চাবুক। অথচ এখন চকচকে দাঁত সারি মেলে সে হাসছে অবিরাম। মেঘের চোখের কোণ ভিজে উঠল অজান্তেই।
হৃদয়ের ভেতরে জমে থাকা ব্যথা লাফিয়ে লাফিয়ে মাথা তুলছে। আরে না, এই দৃশ্য আর সহ্য করার শক্তি তার নেই। এক মুহূর্ত দাঁড়িয়ে রইল না, হন হন করে পা বাড়িয়ে জায়গাটা ছেড়ে চলে গেল নিজের ঘরের দিকে। ভেতরে ঢুকে দরজা কপাট আশ্রে বন্ধ করে দিল। মেঘের চলে যাওয়ার পথের দিকে আর চোখে তাকিয়ে শ্রাবণ আবার নিজের চেনা গাম্ভীর্যে ফিরে এলো। আসলে এতক্ষণ আদিবা তাকে ভর্তি সংক্রান্ত নানা প্রশ্নে জর্জরিত করছিল, কিন্তু মেঘকে আসতে দেখে ইচ্ছা করে সে হাসিটাকে আরো প্রশস্ত করে ধরেছিল। আজ আরজের জন্মদিন, যেহেতু সবাই আছে তাই ছোট পরিসরে আয়োজনটুকু আপনজনের মধ্যেই সীমাবদ্ধ। বিকেল গড়িয়ে সন্ধ্যার প্রস্তুতি শুরু হয়েছে শান্তিনিকেতনের ছাদ জুড়ে। কোথাও রঙিন কাগজ, কোথাও আলো ঝোলানোর ব্যস্ততা। ঘরের ভেতরে নারীরা আগুনের হাঁড়ি বসিয়েছে, মশলার গন্ধে বাতাস ভারী হয়ে উঠেছে। আর ছেলেদের দল ছাদে দাঁড়িয়ে অল্প স্বল্প সাজসজ্জায় ব্যস্ত। এই কোলাহলের মাঝেই ছাদের এক কোণে মুখ গোমড়া করে বসে আছে আরজ। উৎসবের আলো আনন্দ যেন তাকে ছুঁতেই পারছে না। দূর থেকে তার বিমর্ষ ভঙ্গিটা চোখে পড়ল মেঘের। ধীরে পা ফেলে এগিয়ে এসে দাঁড়ালো তার সামনে। কিরে ছোট, আজকের দিনে এমন মুখ ভার করে বসে আছিস কেন? মেঘাপু, দুঃখের কথা জিজ্ঞেস করো না বলেই একরাশ হতাশা নিয়ে দীর্ঘশ্বাস ছাড়লো আরজ। মেঘের কপালে ভাঁজ আরো গভীর হলো। কি হয়েছে রে? কি আর হবে বলো, বয়স তো আর একেবারে কম নেই, অথচ এখনো একটা প্রেমিকাও জুটলো না। প্রেমিকার অভাবে আমার ভেতরের প্রেমিক পুরুষটা কেমন জানি হাহাকার করছে। কথাটা শুনে মেঘ এক মুহূর্তের জন্য পাথর হয়ে গেল। এই বাচ্চার মুখে এসব কথা! মাথার ভেতরে বিশ্বাস আর অবিশ্বাসের টানাপোড়েন চলন ক্ষণিক্ষণ চলল। খানিক পরক্ষণেই আরজের মাথায় আলতো এক টোকা বসালো সে। এই বয়সেই প্রেমিকা? তোর বয়স আমি ঠিক মতো কথাই বলা শিখিনি। শিখবে কিভাবে? শ্রাবণ ভাই তো সারাদিন তোমাকে উদম কেলানির ওপর রাখে। তোকে কে এসব শেখালো? জানি আমি। তুই কিন্তু বাড়াবাড়ি করছিস, সাবধান। এসব বাদ দাও মেঘাপু, আমার দুঃখটা একটু বোঝার চেষ্টা করো না প্লিজ। কিসের দুঃখ? আজ যদি আমার একটা প্রেমিকা থাকতো, ঠিকই ফোন করে বলতো, শুভ জন্মদিন বাবু, সোনা জান, চিন্টু মিন্টু পিন্টু, সামনে জীবনটা যেন ভালো কাটে। কিন্তু দেখো, কেউ বলে না। এই জীবন রেখে কি লাভ বলো? মেঘ হঠাৎ দাঁতে দাঁত চেপে বলে উঠল, দাঁড়া, এখনই আহিল ভাইকে ডাকছি। সে এখনো একটা প্রেম জোগাড় করতে পারলো না, আর তুই কিনা এসব করছিস। ভাইয়ের কথা বাদ দাও মেঘাপু, ভাই হলো বলদ আর খিটখিটে, ওর প্রেম কোনো দিন হবে না। কিন্তু আমি তো তেমন না, আমার ভেতরে প্রেমের আগুন টকবক করে ফুটছে। ছি বেয়াদব ছেলে, তোকে দিয়ে কিচ্ছু হবে না। এইটুকু বলেই বিরক্ত পায় সেখান থেকে সরে গেল মেঘ। তার চলে যাওয়ার দিকে তাকিয়ে আরজ আবারও এক গভীর নিঃশ্বাস ছাড়ল। আশ্চর্য, আমার জীবনে কি প্রেম ভালোবাসার দরকার নেই? তুমিও বুঝলে না মেঘাপু, কেউ বুঝে না এই অভাগার মনের কষ্ট। এক এক করে সবাই সাজসজ্জা সেরে ছাদের দিকে উঠে আসছে। আলো হাসি কোলাহলে ভেতরে মেঘ উপস্থিতিটা আলাদা করে চোখে পড়ার মতো। সাদা রঙের সিম্পল গ্রাউন্ড, তার সঙ্গে সামান্য গয়না আর পরিমিত সাজ, কিন্তু বাড়াবাড়ি নয়। অথচ সব মিলিয়ে ঢলঢলে ফর্সা গোলগাল মুখটায় এক ধরনের স্বচ্ছমোহ ছড়িয়ে পড়ছে। অতিরিক্ত অলংকার ছাড়াই আজ মেঘ যেন নিজেই নিজের অলংকার। ছাদের এক কোণে বসে ফোনের পর্দায় ডুবেছিল শ্রাবণ। বাহিরের থেকে দেখলে মনে হবে কোনো জরুরি কিছু দেখছে, অথচ স্ক্রিনে ভেসে উঠেছে একের পর এক ছবি, সবকটাই মেঘের। কোনো ছবিতে সে হাসছে, কোনো ছবিতে কারো সঙ্গে কথা বলতে বলতে চোখে অমনোযোগীয় ভাব, আবার কোনো ছবিতে মুখ গোমড়া করে বসে থাকা একরাশ অভিমান। প্রতিটা মুহূর্তেই গোপনে বন্দী করা মেঘের অজান্তেই। ছবিগুলো স্ক্রল করতে করতে শ্রাবণের ঠোঁটের কোণে চাপা হাসি জমে উঠেছে। ঠিক তখনই ধীর পায়ে ছাদে এসে দাঁড়ালো মেঘ। তাকে দেখেই আরো ছুটে গিয়ে চোখ বড় বড় করে বলে উঠল, আরে মেঘাপু, তোমাকে তো একেবারে রূপকথার সাদা পরীর মতো লাগছে। আরজের কথায় মেঘ হেসে উঠল, স্নেহ ভরা দৃষ্টিতে গাল টেনে বলল, তুই পারবি, খুব শীঘ্রই পারবি প্রেমিকা জুটিয়ে ফেলতে। দুজনেই হাসি মিশে গেল ছাদের বাতাসে। ঠিক সেই হাসির শব্দেই আরজের ডাক ধরে শ্রাবণের চোখ পড়ল মেঘের দিকে।
মুহূর্তের মধ্যেই সে যেন স্থির হয়ে গেল। বুকের ভেতর লুকিয়ে থাকা হৃৎপিণ্ড অকারণে অস্বাভাবিক জোরে শব্দ তুলছে। দম নিতে ভুলে গিয়ে ফোনটা আবারও তুলে নিল সে। সময় নষ্ট না করে কয়েকটা ছবি তুলে ফেলল দ্রুত। মেঘ একটু পর সেখান থেকে সরে যেতেই শ্রাবণ আবার স্ক্রিনে চোখ রাখলো। নতুন তোলা ছবিগুলো দেখছে, আঙ্গুলের স্পর্শ বড় করছে, ছোট করছে। হঠাৎ নিজের বুকের ওপর হাত রেখে নিচু মোহনীয় স্বরে ফিসফিস করে বলে উঠল, উফ, আমার ফুলটাকে আজ এত সুন্দর লাগছে কেন? নিজেকেই সামলানো দায় হয়ে যাচ্ছে। ধীরে ধীরে ছাদের পরিসর ভরে উঠতে লাগলো মানুষের উপস্থিতিতে। আলো, শব্দ আর কোলাহলের মাঝে সবাই এক পাশে জড়ো হলো। শ্রেয়া মিষ্টি রঙের চুড়িদার নিজেকে মেলে ধরেছে আজ। সুইটি বেগমের সামনে গিয়ে ঘাড় কাত করে সে বলল, ছোট মা, বলো তো আমাকে কেমন লাগছে? উত্তর দেওয়ার সুযোগ পাওয়ার আগেই ধূমকেতুর মতো সেখানে এসে হাজির হলো আহিল। 1 সেকেন্ড দেরি না করে ঝটপট ছুড়ে দিল, সাক্ষাৎ ডাকিনী লাগছে বুঝি না? হাজার হাজার টাকার মেকআপও কিভাবে একটা চেহারা ঠিক করতে পারে না? আশ্চর্য। শ্রেয়ার রক্ত মুহূর্তেই ফুটে উঠল, কণ্ঠে কর্কশ ধার এনে সে বলে উঠল, ছোট মা, তোমার হনুমান ছেলেকে সাবধান করে দাও, নইলে ভালো কিছুই হবে না। এই তুই কি করবি আমায়? দেখতে তো একেবারে ট্যাবলেটের মতো। কি এমন ক্ষমতা আছে তোর? এইবার শ্রেয়া আঙ্গুল উঁচিয়ে দাঁতে দাঁত চেপে বলল, শোন হাদারাম, আমি দেখতে 5 ফুট হলেও আমার মুখ 10 ফুট লম্বা। কথা দিয়েই তোকে একেবারে উলঙ্গ করে ছাড়বো। আহিল হা হা করে উচ্চস্বরে হেসে উঠল। তুলে এক আছাড় দেব, কাঁদতে কাঁদতে কুল পাবি না। আবার আমাকেই নাকি উলঙ্গ করবি? চুপ কর ছোট মা, তোমার ছেলেকে থামাও, না হলে এখনই কিছু একটা ঘটে যাবে। কি হবে, কি হবে বল? বলতে বলতে খানিকটা তেড়ে এলো আহিল। থাম তোরা। সুইটি বেগমের গর্জনে বাতাস কেঁপে উঠল। মুহূর্তেই দুজনের মুখে তালা পড়ে গেল। অন্যদিকে সেই ঘটনার পর থেকে রুহি আর মেঘের বাড়িতে পা রাখছিল না। আজ প্রায় জোর করেই তাকে টেনে এনেছে মেঘ। ছাদে এক পাশে চুপচাপ দাঁড়িয়ে আছে রুহি। দূর থেকে তার উপস্থিতি চোখে পড়ল মাহিদের। ধীরে ধীরে এগিয়ে গিয়ে ডাকলো, এই যে মিস ঝগড়ুটে। ডাক শুনে পেছন ফিরে তাকালো রুহি। মাহিদকে চোখে পড়তেই এক অস্বস্তিকর ভ্যাবলা হাসি ঠোঁটে ফুটে উঠল তার। যে ভয়টা করছিল সেটাই সত্যি হয়েছে। মনে মনে অপ্রস্তুত হলো, এই বজ্জাত ছেলেটা আবার না জানি কি পরিমাণে তাকে বিব্রত করে। লজ্জায় মাটি খুঁড়ে ঢুকে যাওয়ার ইচ্ছেটাও উকি দিল। সবাই তো ওদিকে, আপনি এখানে একা দাঁড়িয়ে কি করছেন? এমনি দাঁড়িয়ে আছি। জানেন তো কার বাড়িতে এসেছেন? অবশ্যই আমার একমাত্র প্রাণপ্রিয় বান্ধবীর মেঘের বাড়িতে। ও সরি, ভুল করে তাহলে আপনার বান্ধবীর বাড়িতে ঢুকে পড়েছি। এখন কি হবে? বলেই হেসে উঠল মাহিদ। হয়েছে, আর মজা করার দরকার নেই। এই চ্যাপ্টারটা এখানেই ক্লোজ করি। আর ওই ঘটনার জন্য আমি দুঃখিত। আসলে আমিও দুঃখিত, তখন তাড়াহুড়োয় ঠিক খেয়াল করিনি। ইটস ওকে, চলুন ওদিকে যাওয়া যাক। চলুন। কেক কাটা শেষ হতেই আরজকে ঘিরে ধরল উপহারের বন্যা। ঠিক সেই ফাঁকে রাব্বি আহমেদ হঠাৎ গম্ভীর সুরে বলে উঠলেন, বাবা, জন্মদিনের উপহার হিসাবে কি চাও বলো তো? যা চাই তা দেবে তো বাবা? আরজের চোখে তখন অদ্ভুত এক আশার ঝিলিক দেখা দিল। রাব্বি আহমেদ খানিক ভেবে নিয়ে বললেন, একবার চেয়ে দেখ না, তাহলে আমাকে বিয়ে করিয়ে দাও। কি? একসাথে বিস্ময়ে ধাক্কা খেলো পুরো ছাদ। চমকে তাকালো সবগুলো চোখ। এতগুলো প্রতিক্রিয়া দেখে আরজ নিজেই একটু ঘাবড়ে গেল। গলা খাকারি দিয়ে আমতা আমতা করে যোগ করলো, মানে কোনো সুন্দরী মেয়ে হলেই হবে, পড়ালেখা জানবে, কাজ জানবে, এই আর কি। কি করবি তুই আবার বল? চেঁচিয়ে উঠল আহিল। আরজ এবার কণ্ঠের দৃঢ়তা এনে বলল, বয়স তো চলে যাচ্ছে, এরপর আমার বাচ্চা কাচ্চার সঙ্গে ফুটবল খেলবো কখন? পায়ে ব্যথা ধরলে। আর তাছাড়া আম্মু সারাদিন কাজ করে ক্লান্ত হয়ে যায়। একা একা সব সামলানো কি সহজ? আম্মুরও তো একজন হেল্পিং হ্যান্ড দরকার। পাশ থেকে সুইটি বেগম ভ্রু তুলে বললেন, তার মানে তুই আমার জন্য বিয়ে করতে চাস, নিজের জন্য না? নিজের জন্য চাই আম্মু। তুমি বলো, তোমার জামাই আছে না? হ্যাঁ আছে। তাহলে তুমি ওনার সাথে থাকো না। আমাকে ডিস্টার্ব করছো কেন? কি, আমি তোকে ডিস্টার্ব করছি? আম্মু, তুমি তো বাবাকে জিজ্ঞেস করো,
ওগো আজ তোমার জন্য কি রান্না করব, এই কথাটা আমিও শুনতে চাই। তার ওপর বউয়ের সাথে লুকোচুরি খেলবো? তার মানে তুই শুধু তোর বউয়ের সাথে লুকোচুরি খেলবি? হ্যাঁ, বাচ্চাও হবে। কয়টা হবে সেটা নিয়ে তোমরা চিন্তা করো না। এইবার আর সহ্য হলো না আহিলের, সজোরে আরজের মাথায় এক টোকা বসিয়ে দিল। তোর এখনো মুসলমানি হয়নি আর তুই কিনা বাচ্চা পয়দা করবি? যা ভাগ এখান থেকে। মুসলমানি করা লাগে নাকি বাচ্চা হওয়ার জন্য? বেশি কথা বলছিস। 1 সপ্তাহের মধ্যে তোর ঘন্টু কাটানোর ব্যবস্থা করছি, তারপর তোকে বিয়ে দেব। ভাইয়া এবার কিন্তু বেশি হয়ে যাচ্ছে। আরজের এই প্রতিবাদে আর ধরে রাখতে পারল না কেউ। ছাদের বাতাস ভরে উঠল একসাথে ফেটে পড়া হাসিতে।